নমস্কার সবাইকে। বিথির গল্পপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দত্ত মহাশয়। আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের নিবেদন। 1। ছোকরার গোঁফ ওঠেনি এখনও ভালো করে, এরই মধ্যে এই কাণ্ড। গোঁফ উঠলে না জানি। এই পর্যন্ত বলিয়া দত্ত মহাশয়ের নয়নের দৃষ্টিকে নিজ গম্ভুমুখী করিলেন এবং একটি পাকা গোঁফ ছিঁড়িয়া ফেলিয়া সম্মুখে উপবিষ্ট বিশ্বাসকে বলিলেন, আর কটা আছে দেখ তো হে, এরকমভাবে পাকলে তো দুদিনেই সব সাফ হয়ে যাবে দেখছি। কই, আর নেই তো, যেটা ছিঁড়লে দেখি ওটা। ছিন্ন রোমটি দত্ত মহাশয়ের অঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যেই ছিল। বিশ্বাসকে সেটি তিনি দিলেন। বিশ্বাস সেটি নাড়িয়া চাড়িয়া অনেকক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিলেন এবং অবশেষে বলিলেন, তুমি কাঁচা গোঁফগুলো অমন পটপট করে ছিঁড়ে ফেলছো কেন বলো দেখি? এই গোঁফ কি পাকা? এ তো তামাকের ধোঁয়া লেগে অমন হয়েছে। দত্ত মহাশয় ইতিমধ্যে আরেকটি গোঁফ ছিঁড়িয়াছিলেন। বলিলেন, আচ্ছা, এটা দেখ তো, এটা তো একেবারে ডাহা কাঁচা, তামাকের রং পর্যন্ত ধরেনি, আর ছিল না। দত্ত দক্ষিণ চক্ষুটি বুঝিয়া বাঁকায়িত বাম চক্ষু দৃষ্টিটিকে বাম গ্রুফ প্রান্তে নিবদ্ধ করিয়াছিলেন এবং ওষ্ঠটি নানাভাবে কুঞ্চিত প্রসারিত করিয়া আবার নতুন শিকারের চেষ্টা করিলেন। বিশ্বাসের কথায় তিনি কোনো প্রতিবাদ করিলেন না, কিন্তু অচিরাৎ তৃতীয় একটি লোম তিনি মুখভঙ্গি সহকারে উপপাটন করিলেন এবং সেটিও বিশ্বাসের হস্তে অর্পণ করিয়া প্রথম প্রসঙ্গে উপনীত হইলেন। ছোকরা তাহলে মোকদ্দমায় পড়েছে। বাগে ঝুলে 18 ঘা। তুমি শুনলে কোথা থেকে খবরটা? সেদিন সন্ধ্যাবেলা আমি স্টেশনের দিকে গিয়েছিলাম। একবার বেড়াতে বেড়াতে তখনই ছোকরার নানা রকম সকম দেখে কেমন যেন আমার সন্দেহ হয়। এই পর্যন্ত বলিয়া দত্ত মহাশয় থামিলেন। বিশ্বাস তৃতীয় গোঁপটির সম্বন্ধে আর কোনো মন্তব্য করিলেন না, গা চুলকাইতে লাগিলেন। দত্ত মহাশয়ের মুদ্রা দোষ যেমন গোঁপ ছেঁড়া, বিশ্বাস মহাশয়ের মুদ্রা দোষ অমনি গা চুলকোনো। শুধু চুলকাইয়াই তিনি নিরস্ত হন না, সর্বাঙ্গে অঙ্গুলি সঞ্চারণ করিয়া কি যেন আরোহণ করিয়া আনেন। সেই আরোহিত বস্তুটি আঘ্রাণ করেন এবং পর মুহূর্তে নাসিকা কুঞ্চিত করিয়া সেটি ফেলিয়া দেন। তাহাই করিতেছিলেন। দত্ত নাসিকার ঠিক নিম্নবর্তী গুম্ফগুচ্ছটি পর্যবেক্ষণ করিবার ব্যর্থ প্রচেষ্টা করিতে করিতে বলিলেন, তুমি কি শুনে এলে? কুণ্ডয়ন নিরত বিশ্বাস উত্তর দিলেন, এই বাণুজ্যে উকিল কাকে যেন রাস্তায় বলছিল, কানে এলো। একটা মেয়েকে তিনি ছোটবাবু আমাদের কেসে পড়েছেন, ভালো করে জিজ্ঞাসা করিনি আমি। পথে আস্তে আস্তে কানে এলো। স্টেশনে তুমি কি দেখেছিলে সেদিন? দত্ত উৎস্বরে হঠাৎ বলিয়া ফেলিলেন, দেখব আর কি, আমার মাথার মুন্ডু। প্ল্যাটফর্মের উপর বসে আছে দেখলাম জরিদার ওড়না পরা এক বাইজি গোছের সুন্দরী যুবতী, আর তার থেকে কাছে এক রোগা গোছের বুড়ো, পাকা দাড়িতে মেহেন্দির রং লাগানো, গায়ে আধ ময়লা গোছের পাঞ্জাবি আর পায়জামা। ওমর খায়েমের কেতাবে যেমন সব ছবি থাকে আজকাল হে, ঠিক তেমনি। স্টেশনের ছোটবাবু দেখলাম হন হন করে চলছেন সেদিকেই। স্টেশনে আর জনপ্রাণী নেই বলিয়াই দত্ত মহাশয় আবার হঠাৎ থামিয়া গেলেন এবং মনে মনে ভাবিলেন, এত কথা বিশ্বাসকে না বলিলেই তিনি পারিতেন, কি দরকার ছিল। বিশ্বাস অঙ্গ হইতে আরোহিত বস্তুটি শুকিয়া কুঞ্চিত নাশা হইয়া উঠিলেন। দত্তের কথা শেষ হইতে না হইতে বলিয়া উঠিলেন, ওই ওই ওড়না পরা মেয়ে আর লাল দাড়ি বুড়োকেই আমাদের বারুজ্যের উকিল স্বচক্ষে আজ আদালতে দেখে এসেছে। আমাদের ছোটবাবুও ছিল। তুমি যা বলো কথাটা ঠিকই দেখেছি। গোল্লার গেছে,
আজকালকার ছেলেমেয়েগুলো। আচ্ছা, তুমি অনর্থক বসে কাঁচা গোঁফগুলো ছিঁড়ছ কেন বলো দেখি? বিশ্বাস মহাশয় গত 1 বৎসর হইতে দত্তের পাকা গোঁফকে কাঁচা বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছেন। দত্ত ইহার প্রতিবাদ করেন না। বিশ্বাসের অত্যুক্তিটুকু উপভোগ করিতে করিতে তিনি পাকা গোঁফগুলি তুলিতে থাকেন। বিশ্বাসের কথায় ভুলিয়া পাকা গোঁফ সম্বন্ধে উদাসীন থাকিবেন তেমন কাঁচা ছেলে দত্ত মহাশয় নহেন। পাত্রীপক্ষ পাকা গোঁফকে কাঁচা বলিয়া ভুল করিবেন না। বিশ্বাসও করিতেন না যদি না তাহার তখন টাকা ধার লওয়ার প্রয়োজন থাকিত। দত্ত বোঝেন সবই, বলেন না কিছু। দত্ত মহাশয়ের দ্বিতীয় পক্ষটি গত হইয়াছেন। তৃতীয় পক্ষের সম্বন্ধ এসেছে। 2টি প্রধান অন্তরায়, পাকা গোঁফ এবং অনুরা বিবাহযোগ্য কন্যাটি। কন্যার বিবাহ না দিয়া তাহার পক্ষে বিবাহ করা অসম্ভব। কন্যাটির বিবাহ হইয়া গেলে দত্ত মহাশয় স্বাচ্ছন্দ্যে শুভ কার্যে অগ্রসর হইতে পারেন, কিন্তু কিছুতেই মনোমতো পাত্র জুটিতেছে না। গা চুলকাইতে চুলকাইতে বিশ্বাস বলিলেন, ছোকরা তাহলে বেশ ঘুঘু। দত্ত উঠিয়া গিয়া টেবিলের ডয়ার হইতে ছোট্ট আয়নাটি বাহির করিয়া আনিয়া গুম্ফরাজি পরিদর্শন করিতে লাগিলেন। কিছু বলিলেন না। কিছুক্ষণ চুপচাপ কাটিল। নীরবতা ভঙ্গ করিয়া বিশ্বাস আবার তিক্ত স্বরে বলিয়া উঠিল, জেল হওয়া উচিত, চাকরি যাওয়া উচিত এসব লোকের। পাজি, চরিত্রহীন বকাটে সব ছেলে। বিশ্বাসের এত উৎসার কারণ ছিল। তাহার ধারণা তিনি নবগত স্টেশনের ছোটবাবুটির নিন্দা করিয়া দত্ত মহাশয়ের মনোরঞ্জন করিতেছিলেন। দত্তের কাছে আজকালকার ছেলেদের গালাগালি দিয়া বিশ্বাস মহাশয় বারবার সুফল পাইয়া থাকেন। আজ তাহার কিছু টাকার দরকার, সুতরাং পাকা গোঁফকে কাঁচা বলিয়া এবং আজকালকার ছেলে ছোকরাদের গালাগালি দিয়া, অর্থাৎ 2 নলা বন্দুক দিয়া বিশ্বাস মহাশয় লক্ষ্যভেদ করিবার চেষ্টা করিতেছিলেন। পূর্বে বহুবার তিনি এই পন্থা সাফল্য হইয়াছেন। দত্তর কিছু আজ কোনো সারা শব্দ নেই। গা চুলকানো বন্ধ করিয়া বিশ্বাস আর চোখে একবার দত্তের দিকে চাহিয়া দেখিলেন। দত্ত উপরে ঠোঁটটিকে নিচে ঠোঁট দিয়ে চাপিয়া নিবিষ্ট মনে দর্পণ নিবদ্ধ দৃষ্টি হইয়া রইয়াছে। বিশ্বাস ঠিক বুঝিতে পারিলেন না যে দত্ত মহাশয়ের মনের প্রসন্নতা ঠিক অতদূর পর্যন্ত গিয়াছে কিনা যতদূর তিনি নির্ভয়ে টাকার কথাটা পারা যায়। সুতরাং গা চুলকাইতে চুলকাইতে তিনি আর একটি গুলি ছাড়িলেন। আজকালকার ছেলেরা বিশেষত ওই খদ্দরধারীগুলো। হঠাৎ দত্ত আয়নাটি টেবিলের উপর রাখিয়া চক্ষু দৃষ্টি বিশ্বাসের দিকে ফিরাইলেন। বিশ্বাসের অন্তরাত্মা দূর দূর করিয়া উঠিল। চক্ষু দুইটি যেন 2টি জ্বলন্ত অঙ্গার খণ্ড। এ কি হইল? চক্ষু যাহাই হোক, মুখে কিন্তু দত্তের মৃদু হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, টাকার দরকার আছে কি? আজ আমার হাতে টাকা নেই বিশ্বাস। বিশ্বাস মনে মনে মরিয়া গেলেন। মুখে কিন্তু বলিলেন, না না, টাকার দরকার নেই। কিছুক্ষণ ইতস্তত করিয়া বিশ্বাস উঠিয়া পড়িলেন। আর বসা বৃথা। বিশ্বাস পথে যাইতে যাইতে ভাবিতে লাগিলেন, দত্ত আজ চটিল কেন? এমন তো কখনো হয় নাই। 2 একটু পরেই দত্তের বৈঠকখানায় বারুজ্যের আবির্ভাব ঘটিল। তাহাদের আগমনের কারণ টাকা। দত্তের নিকট তিনিও আসিয়াছিলেন টাকা ধার করিতে। হঠাৎ দরকার পড়িয়া গিয়াছে। উকিল হইলেও বারুজ্যের স্পষ্ট বক্তা, সাদাসিধে মানুষ। দর্পণ হস্তে গুম্ফচয়ন নিরন্তর দত্তকে তিনি বলিলেন, আরে উপর কিনা ওর কিনারা করতে পারবে, তার চেয়েও ও আপদ কামিয়ে ফেল। দত্ত কোনো প্রতিবাদ করিলেন না। প্রতিবাদ করা তার স্বভাব বিরুদ্ধ। যে যাহা বলে শুনিয়া যান, যেটুকু স্মরণযোগ্য মনে করিয়া রাখেন, বাকিটা অপর কর্ণ দিয়া বাহির করিয়া দেন। সোজা হিসাব। তর্ক করিয়া লাভ কি? বারুজ্যে কাজের কথা পারিলেন। 5 টাকা দিতে পারবে হে? হ্যান্ড নোট লিখে দেব, সুদও দেব। দত্ত মহাশয় কুৎসিতজীবী এবং সেই কারণেই ধনী। সুতরাং নিঃসংকোচে মৃদু হাসিয়া প্রশ্ন করিলেন, কত সুদ দেবে? যত চাও, মাসখানেকের মধ্যেই শোধ করে দেব। দত্ত মহাশয় আয়নাটি টেবিলের উপর রাখিয়া ভুরু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিলেন, আচ্ছা, স্টেশনের নতুন ছোটবাবুটির নামে কি মোকদ্দমা হয়েছে না কি একটা, মেয়েটাকে নিয়ে, জানো তুমি? হ্যাঁ জানি বই কি, আমি তো উকিল নিয়ে গিয়েছিলাম রেলের পক্ষের।
কিছুই নয়, একটা বাইজি আর তার সঙ্গে এক সাঙ্গপুঙ্গ বিনা টিকিটে যাচ্ছিল। ছোটবাবুটি তাদের ধরে চালান দিয়েছিল। ছোকরা ভারী অনেস্ট, ওপর কেউ হলে 2-4 পয়সা নিয়ে ছেড়ে দিত। দত্ত আবার আইনিটি তুলিয়া গোঁফ দেখিতে লাগিলেন। বাড়ুজ্যে বলিলেন, দেবে নাকি টাকাটা? এক্ষুনি চাই। পেলে তো ভালোই। দত্ত তৎক্ষণাৎ কোমর হইতে চাবির গোছা বাহির করিয়া দেওয়ালে প্রথিত লোহার সিন্দুক খুলিয়া 500 টাকার নোট বাহির করিয়া দিলেন এবং মৃদু হাসিয়া বলিলেন, হ্যান্ড নোট ফ্যান নোট দিতে চাও দিও দিও, সুদ আর দিতে হবে না তোমাকে। বামুনির কাছ থেকে কটা টাকা কি আর সুদ নেব 1 মাসের জন্য? অনেক ধন্যবাদ, বাড়ুজ্যে বলিয়া চলিয়া গেলেন। তিনিও পথে যাইতে যাইতে ভাবিতে লাগিলেন, দত্ত আজ হঠাৎ অমন দিলদরিয়া হইয়া উঠিল কেন? 3 আধুনিক ছেলেদের নিন্দা করিলে দত্ত খুশি হইত, কিন্তু বিশ্বাস আজ দত্তকে খুশি করিতে পারে নাই। বাড়ুজ্যের স্পষ্টবাদিতার জন্য তিনি বাড়ুজ্যের উপর চটা, অথচ তাহারই উপর আজ তিনি প্রসন্ন হইয়া বিনা সুদে বিনা হ্যান্ডনোটে টাকা দিয়া দিলেন। কারণ ছিল, মূল কারণ সেই তৃতীয় পক্ষ। স্টেশনে ছোটবাবুটিকে দেখিয়া দত্ত মহাশয়ের ভালো লাগে। স্বজাতি এবং পাল্টি ঘর শুনিয়া তিনি ছোটবাবুর পিতার ঠিকানা সংগ্রহ করেন। পত্রযোগেই তিনি নিজ অনুরা কন্যাটির সহিত ছোটবাবুর বিবাহ প্রায় পাকাপাকি করিয়া আনিয়াছেন। কুষ্ঠি মিল হইয়াছে, দেনা পাওনাও প্রায় স্থির হইয়া গিয়াছে। দত্ত মহাশয়ের চাপা স্বভাব, গোপনেই তিনি সব করিতেছিলেন। ছেলেটির স্বভাব চরিত্র ভালো তো, আজকালকার ছেলে বলা তো যায় না। ছেলেটিকে দেখিলে ভালো বলিয়াই তো মনে হয়। যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। পাত্রের অর্থাৎ ছোটবাবুর পিতাকে তিনি পত্র লিখিয়েছিলেন যে অবিলম্বে তিনি যেন আসিয়া শ্রীমতীকে দেখিয়া আশীর্বাদ করিয়া যান। উফ, বিশ্বাস মাথাটা ঘুরাইয়া দিয়াছিল। পত্রখানি লিখিয়া দত্ত মহাশয় আবার দর্পণটি তুলিয়া লইলেন এবং ভুরুকুটির মুখে গোঁফ জোড়াটার পানে তাকাইয়া রহিলেন। কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া দর্পণটি রাখিয়া পাজি খুলিয়া হঠাৎ পাটা উল্টাইতে লাগিলেন। একটি পাতায় আসিয়া তাহার দৃষ্টি নিবদ্ধ হইল এবং সে পাতা উল্টাইতে ঠিকানা সংগ্রহ করিয়া আর একটি পত্র তিনি লিখিলেন। পত্র শেষ করিয়া অনুচ্চ কণ্ঠে আপন মনি বলিয়া উঠিলেন, পয়সার মায়া করিলে চলবে না, ভেস্তে যাবে সব। দ্বিতীয় পত্রখানি লিখিলেন কলপের জন্য। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।